হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা? আজকের তোমাদের ফিজিক্স পরীক্ষা শেষ হলো। তো ফিজিক্স পরীক্ষা নিশ্চয়ই তোমাদের ভালো হয়েছে। হ্যাঁ, ভালো তো হওয়ারই কথা, কারণ তোমরা তো সবাই বুবাই স্যারের ছাত্র। আর বুবাই স্যারের ছাত্র মানে তোমরা ফিজিক্সে আগুন লাগিয়েই এসছো। তো ফিজিক্সে আগুন লাগানোর পর এবার আমাদের কেমিস্ট্রিতে আগুন লাগাতে হবে। তো ফিজিক্স পরীক্ষা শেষ হলো, এরপর আমাদের হাতে আর দুদিন সময় আছে। দুদিন পর আমাদের কেমিস্ট্রি পরীক্ষা। তার মাঝখানে যাদের কম্পিউটার সায়েন্স আছে তাদের হাতে মাত্র 1.5 দিন সময় আছে, কারণ 22 তারিখ তোমাদের কম্পিউটার এবং 24 তারিখ তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা হবে। তো এই দুদিনে তোমরা কিভাবে সম্পূর্ণ কেমিস্ট্রি বইটা রিভিশন করবে, তার জন্য আমি কিছু লাস্ট মিনিট টিপস এবং সাজেশন দেব, এবং তার সাথে সাথে আমি পি ব্লক কেমিস্ট্রি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি বলে দেবো, যেগুলো তোমরা পরীক্ষার আগে একটু দেখে যাও। আশা করছি পরীক্ষায় আসবে। ওকে, দেখো, ফিজিক্স পরীক্ষা শেষ হলো, এরপর আমাদের হাতে আরো দুদিন সময়। দুদিন পর কেমিস্ট্রি হবে। তো আমি আমার ছাত্র জীবন এবং শিক্ষকতা জীবনে দেখেছি, এই সময় অনেক ছাত্র আছে যারা ভাবে, ও বাবা, এখনো তো দুদিন আমাদের টাইম বাকি আছে, দুদিন পর কেমিস্ট্রি পরীক্ষা হবে, তো আজকের একটু রেস্ট নিয়ে নি, কাল থেকে পড়া শুরু করব। এই চিন্তাটা যদি তোমার মাথায় এসে যায়, তাহলে কিন্তু সেটা তোমার ক্ষতি করে দেবে। তোমার পরীক্ষাটি আশানুরূপ হবে না। কারণ তোমাকে একটা আলসেমি ঘিরে ফেলবে। মনে হবে এই কাল পড়ছি, কিছুক্ষণ পর করছি, এইভাবে করতে করতে দেখবে পরীক্ষার টাইম তোমার চলে এসছে এবং তোমার প্রিপারেশনটা সঠিকভাবে হয়নি, রিভিশনটা তুমি সঠিকভাবে করতে পারোনি, এবং সেই জন্য তোমার পরীক্ষাটাও আশানুরূপ হলো না। এছাড়াও কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ভাববে যে মাত্র দুদিন টাইম, এই দুদিন টাইমে কেমিস্ট্রি এত ভাস্ট সিলেবাস আমি কি করে শেষ করব, এই নিয়ে তারা একটা দুশ্চিন্তা করবে, তারা টেনশন করবে। এই টেনশন আর দুশ্চিন্তায় তারা ভালো করে পড়াশোনা করতে পারবে না। ওকে, এবং দেখতে 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 আমাদের পরীক্ষা চলে এসছে এবং পরীক্ষায় আশানুরূপ ফল হবে না। তো এই সমস্ত সমস্যার সমাধানের জন্য এই দুদিন তোমরা কিভাবে কেমিস্ট্রিটা পড়বে তার একটা টিপস বলো, রুটিন বলো, একটা গাইডলাইন, এটা আমি তোমাদের দিয়ে দেবো। এই গাইডলাইন ফলো করে তোমরা যদি এই দুদিন কেমিস্ট্রিটাকে পড়ো, তাহলে আমি আশা করছি তোমরা অতি অবশ্যই লাভবান হবে। তাহলে চলো আমরা দেখে নিই এই দুদিন আমরা কিভাবে কেমিস্ট্রি বইটা রিভিশন করব এবং তার থেকে আরো বেশি বেশি বেনিফিট আমি পাবো। চলো আমরা একটু দেখে নিই। তারিখ ইভিনিং আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। ওকে, তা পরীক্ষা শেষ তোমার হবে 1টার সময়। 1টা থেকে আমি ধরে নিলাম বাড়ি ফিরতে ফিরতে 2টো থেকে 2:30টার মধ্যে তুমি বাড়ি ফিরে যাবে। তারপর খাওয়া দাওয়া করবে। টোটাল 5টা থেকে 5:30টা অবধি তুমি একটা বিশ্রাম নিয়ে নাও। তুমি পড়াশোনাটা স্টার্ট করবে ঠিক 5:30টা থেকে। ওকে, 5:30টা থেকে তোমার পড়াশোনা স্টার্ট হবে এবং 5:30টা থেকে 6:30 তুমি কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ এবং পলিমার, এই দুটো চ্যাপ্টার দিয়ে পড়াটা শুরু করবে। এই দুটো চ্যাপ্টার হচ্ছে অত্যন্ত সোজা, জাস্ট একটু সাজেস্টিভ করে গেলেই হয়ে যায় এবং এখান থেকে কোশ্চেন একদম ডাইরেক্ট আসে। তাই আমি সাজেস্ট করব 5:30 থেকে 6:30 তুমি এই দুটো চ্যাপ্টার পড়বে, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ অ্যান্ড পলিমার। ওকে, 1 ঘন্টার টাইম আমি দিলাম, তার মধ্যে 45 মিনিট তুমি চ্যাপ্টারটা ভালো করে পড়বে আর বাকি 15 মিনিট তুমি রিভিশন করবে। কিভাবে রিভিশন করবে? বই বা খাতাটা বন্ধ করবে এবং মনে মনে তুমি যা পড়েছো সেটা বারবার মেমোরাইজ করতে থাকবে, বলতে থাকবে। যতবার তুমি মেমোরাইজ করবে এইভাবে, দেখবে তত ভালো তোমার রিভিশন হবে এবং তত ভালো তুমি মনে রাখবে। এটা খুব এফেক্টিভ। এটা আমি করতাম, যে পড়লাম, পড়ার পর আমি বইটা বন্ধ করে দিতাম। বইটা বন্ধ করে দেওয়ার পর আমি যেটা পড়লাম সেটা বারবার মেমোরাইজ করতে থাকি এবং যেখানে আমি ভুলে গেলাম খাতাটা খুললাম, দেখে নিলাম, আবার খাতাটা বন্ধ করলাম, করে মেমোরাইজ করলাম। ওকে, তুমি কি করবে? 45 মিনিটস তুমি চ্যাপ্টার দুটো পড়বে এবং 15 মিনিট মেমোরাইজ করবে, রিভিশন করবে, দেখবে সেটা অনেকটা বেশি এফেক্টিভ হবে। তারপর 6:30 থেকে 7:45 তুমি পড়বে বায়োমলিকুলস।
6:30 থেকে 7:45, 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা তুমি চ্যাপ্টারটা ভালো করে পড়ো এবং 15 মিনিট তুমি রিভিশন করো। যেভাবে আমি রিভিশন করতে বললাম ঠিক সেইভাবে রিভিশন করো। 7:45 হয়ে গেল, তারপর তুমি একটা 15 মিনিটস ব্রেক নিয়ে নাও। নিয়ে তুমি 8টা থেকে ফের পড়া শুরু করো। 8টা থেকে 9:30 তুমি ডি অ্যান্ড এ ব্লক এই চ্যাপ্টারটা পড়ো। চেষ্টা করবে 8টা থেকে 9টার মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করতে এবং বাকি 30 মিনিট তুমি এটাকে মেমোরাইজ করো, রিভিশন করো। দেখবে জিনিসটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তারপর 9:30 থেকে 10টা এটা তোমার ডিনার টাইম। ভালো করে খাওয়া দাওয়া সেরে নাও। খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর তারপর তুমি পড়তে বসো ঠিক 10টা, এবং 10টা থেকে তুমি ঠিক 12টা অবধি পড়াশোনা করবে, তার বেশি পড়ার দরকার নেই। রাতের টাইম, রাতের বেলা অনেকটা নিস্তব্ধ হয়ে যায়, ওকে, একটু ঘুম ঘুমও পাবে। সেই জন্য তুমি সেই সময় কি করবে, ফিজিক্যাল কেমিস্ট্রির থেকে ফর্মুলা প্র্যাকটিস করবে এবং নিউমেরিক্যাল প্র্যাকটিস করবে। ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমার কি কি চ্যাপ্টার আছে, সলিড, সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি এবং কেমিক্যাল কাইনেটিক্স। এই 4টে চ্যাপ্টার থেকে তোমার নিউমেরিক্যালস আসবে, অর্থাৎ তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরবে, ধরে সেখান থেকে ফর্মুলাগুলোকে প্র্যাকটিস করবে, অর্থাৎ একটা খাতায় ফর্মুলাগুলোকে লেখো এবং সেখান থেকে চ্যাপ্টার ধরে ধরে তুমি নিউমেরিক্যাল প্র্যাকটিস করো। কি করে প্র্যাকটিস করবে, তুমি চ্যাপ্টারের উদাহরণগুলো ধরে ধরে প্র্যাকটিস করো। কি বললাম, উদাহরণগুলো ধরে ধরে প্র্যাকটিস করো। এবং তুমি আরেকটা কাজও করতে পারো, প্রিভিয়াস ইয়ারে যে নিউমেরিক্যালসগুলো এসছে সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। তুমি মনে রাখবে যে কেমিস্ট্রিতে খুব একটা কঠিন নিউমেরিক্যালস দেয় না, একদম ফর্মুলা বেসড নিউমেরিক্যালস দেয়। তাহলে তোমার যদি ফর্মুলাগুলো ভালো করে তৈরি থাকে তো নিউমেরিক্যালস তোমার আপনা আপনি উঠে আসবে। এবং নিউমেরিক্যালস যখন করবে তুমি ইউনিটগুলোও কিন্তু খেয়াল রেখো, ইউনিট সঠিক না লিখলে তোমার নাম্বার কিন্তু কাটা যাবে। তাহলে 10টা থেকে 12টা আমি ফর্মুলা প্র্যাকটিস এবং নিউমেরিক্যাল প্র্যাকটিস করব, এবং 12টার পর আমি ঘুমিয়ে পড়ব। একদম 12টা থেকে আমার স্লিপিং টাইম শুরু হয়ে গেল। এবার তোমরা ঠিক ঘুম থেকে উঠে পড়বে 6টার সময়। পরীক্ষার সময় 6 ঘন্টা ঘুম এনাফ, এনাফ। পরীক্ষার সময় তোমার 6 ঘন্টা ঘুম পুরো এনাফ। 6 ঘন্টা মানে একদম 6টার সময় তুমি উঠে পড়বে। 6টা থেকে 6:30 তোমার যে সমস্ত সকালবেলায় যে সমস্ত প্রাত্যহিক কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করবে, করে ঠিক 6:30 থেকে পড়তে বসবে। এবং 6:30 থেকে 9:30 তুমি পি ব্লক কেমিস্ট্রি পড়বে। এই সময় কেন আমি পি ব্লক কেমিস্ট্রিটা রাখলাম, তুমি যখন ঘুম থেকে উঠবে তখন তোমার মাথাটা একদম পরিষ্কার থাকবে এবং তুমি লক্ষ্য করে থাকবে ঘুম থেকে উঠে যে পড়াশোনাটা আমরা করি সেটা মাথায় থাকে এবং খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। যেহেতু পি ব্লক কেমিস্ট্রিতে আমাকে মুখস্থ করতে হবে, তাই আমি এটা সকালবেলায় রেখেছি 22 তারিখ। 6:30 থেকে 9:30 তোমরা পি ব্লক কেমিস্ট্রিটা পড়বে, একদম 3 ঘন্টা চোখ নাক কান বুঝে 3 ঘন্টা তোমরা পি ব্লক কেমিস্ট্রি পড়বে, যেখানে তোমার দেখবে ইকুয়েশন আসবে, কেমিক্যাল ইকুয়েশন, সেইগুলো লিখে লিখে একটু প্র্যাকটিস করো। তারপরে তুমি আধ ঘন্টা রেস্ট নাও, তুমি একটু ব্রেকফাস্ট করো বা কিছু খেয়ে নাও, খেয়ে নিয়ে আবার 10টা থেকে পড়তে বসো। 10টা থেকে 12টা তুমি ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ো, সলিড, সলিউশন এবং কেমিক্যাল কাইনেটিক্স। ওকে, এই 3টে চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রি তুমি পড়ো। যেহেতু তোমার নিউমেরিক্যালস আগের রাতে প্র্যাকটিস হয়ে গেছে, তুমি জাস্ট থিওরিগুলো পড়ো, দেখবে খুব তাড়াতাড়ি তোমার প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তাহলে 10টা থেকে আমি 12টা দিয়েছি, চেষ্টা করবে 10টা থেকে 11:30টার মধ্যে এই 3টে চ্যাপ্টার পড়ে নিতে। বাদ বাকি 30 মিনিট রাখবে এটাকে মেমোরাইজ করার জন্য বা রিভিশন দেওয়ার জন্য। তারপর 15 মিনিট ব্রেক নাও। 12টা 15 থেকে 1টা তুমি পড়ো ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ তড়িৎ রসায়ন, এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে 12টা 15 থেকে 1টা তুমি পড়বে ইলেকট্রোকেমিস্ট্রি, আমার আর একটা ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার। তারপর 1টার পর থেকে তুমি স্নান করো, খাওয়া দাওয়া করো। 1টা থেকে 3টে আমি রেখেছি লাঞ্চ ব্রেক, অর্থাৎ সেই সময় তুমি খাওয়া দাওয়া করার পর 2টো থেকে 3টে 1 ঘন্টা একটা শর্ট ন্যাপ নিয়ে নাও, একটু ঘুমিয়ে নাও। ঘুমিয়ে নিলে কি হবে, তুমি একটু ফ্রেশ হয়ে যাবে। তারপর তুমি 3টে থেকে পড়তে বসো। 3টে থেকে 5টা তুমি পড়ো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এবং মেটালার্জি, ধাতুবিদ্যা। ওকে, 3টে থেকে 5টা তুমি পড়বে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এবং মেটালার্জি মানে ধাতুবিদ্যা। তারপর তুমি একটু আধ ঘন্টা রেস্ট নিয়ে নাও। তারপর 5:30 থেকে 5:30, ওকে, দেখো এই 5টা অবধি আমাদের কিন্তু সমস্ত ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি কিন্তু পড়া হয়ে যাচ্ছে। শুধুমাত্র একটা চ্যাপ্টারই বাকি থাকছে, সেটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি। সারফেস কেমিস্ট্রি ছাড়া বাদ বাকি ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার এবং ইনঅর্গানিকের চ্যাপ্টার তোমার শেষ হয়ে গেল।
এরপর তুমি অর্গানিক কেমিস্ট্রিতে হাত দাও। 5টা থেকে 8:30 তুমি একদম অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিস করো। কি কি আছে? হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনস, অ্যালকোহল, ফেনল, ইথার্স, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এবং অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন অ্যাটম, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ। এই চ্যাপ্টারগুলো তুমি 5:30 থেকে 8:30 অবধি পড়ো। কিভাবে পড়বে? যেগুলো তোমার খুব ইম্পর্টেন্ট রিয়াকশন বা নেম রিয়াকশন, সেগুলো পড়ার সাথে সাথে পাশে একটা খাতা রেখো, খাতায় তুমি ওটাকে লিখতে লাগো, রিয়াকশনগুলো লিখে লিখে একটু পড়ো, দেখবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। যেমন ধরো ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডল কন্ডেনসেশন, টিসেঙ্কো বিক্রিয়া, এইচভিজেড বিক্রিয়া, কার্বিলামিন বিক্রিয়া, ওকে। তারপরে তোমার রাইমান টিমান, কোলবে-স্মিথ, বায়ার ভিলিগার, এসিও2 দ্বারা জারণ, ক্লেমেনসন বিজারণ, ওকে, ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, উডস-ফিটিক বিক্রিয়া। এই সমস্ত রিয়াকশনগুলো তুমি কি করবে? পাশে একটা খাতা রাখবে এবং খাতায় তুমি একটু রিয়াকশনগুলো লিখতে লিখতে তুমি পড়তে শুরু করো, দেখবে পড়াটা খুব সুন্দরভাবে তোমার কমপ্লিট হয়ে যাবে। 5টা থেকে 8:30টার পর তুমি আধ ঘন্টা একটা ব্রেক নাও। এরপর তুমি 9টা থেকে 10টা তুমি অর্গ্যানিক কেমিস্ট্রি প্র্যাকটিস করো। কোথা থেকে প্র্যাকটিস করবে? তুমি টেস্ট পেপার তোমার কাছে থাকলে টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে পারো অর্গ্যানিক কেমিস্ট্রি, ওকে, বা রায়ান মার্টিন থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। 9টা থেকে 10টা তুমি করো অর্গ্যানিক প্র্যাকটিস। তারপরে 10টার সময় তুমি একটু খাওয়া দাওয়া করে নাও, ডিনার নিয়ে নাও। তারপর 10:30 থেকে আবার পড়তে বসো। 10:30 থেকে 12টা এই সময় ফের আবার অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিস করো। কোথা থেকে করবে? আমি বললাম টেস্ট পেপার, রায়ান মার্টিন, ওকে, বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, দেখবে অর্গানিক কেমিস্ট্রিটা সুন্দর তৈরি হয়ে যাবে। দেখো আমার 21 এবং 22 তারিখ এই দুদিনে আমি প্রায় সমস্ত কেমিস্ট্রির চ্যাপ্টার শেষ করে ফেললাম। দুদিনে দুদিন ঠিক নয়, দেখো 21 তারিখ ইভিনিং আর 22 তারিখ পুরো দিন, এই 1.5 দিনে আমার পুরো কেমিস্ট্রিটা কিন্তু রিভিশন হয়ে গেল। শুধুমাত্র একটাই বাকি, সারফেস কেমিস্ট্রি, ওকে। তারপরে 23 তারিখ সকালবেলা ওঠো, তাহলে 23 তারিখ কি আর পড়াশোনা করবে না? না, 23 তারিখটাও সারাদিন আমরা ওই একই জিনিস কি করব? রিভিশন করব। তাহলে 23 তারিখ আমরা কিভাবে রিভিশন করব কেমিস্ট্রি একটু দেখে নাও। দেখো, তাহলে আমরা 22 তারিখে সব কমপ্লিট করে দিলাম এবং 23 তারিখ আমার চলে আসলো এবং 23 তারিখে আমি কি করব? আবার সমস্ত জিনিসটা রিভিশন করব, ওকে। আমি 23 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠলাম, একদম 6টার সময় ঘুম থেকে উঠে যাবে, 6:30টার সময় পড়তে বসে যাবে। 6:30টার সময় সকালবেলা পি ব্লক আর ধাতুবিদ্যা এই দুটো মুখস্থ করে নাও, সকাল সকাল মুখস্থ হয়ে যাবে। 6:30 থেকে 9:30 পি ব্লক কেমিস্ট্রি এবং মেটালার্জিটা পড়ে নাও, ওকে। কি হচ্ছে? আচ্ছা, তারপরে 10টা থেকে 12টা আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে নাও, একটু ব্রেকফাস্ট করে নাও, খাওয়া দাওয়া করে নাও। 10টা থেকে 12টা আবার অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিস করো, ওকে। 10টা থেকে 12টা অর্গানিক কেমিস্ট্রি একটু প্র্যাকটিস করে নাও। তারপরে 15 মিনিট রেস্ট। 12টা 15 থেকে 1টা 15 নিউমেরিক্যালস প্র্যাকটিস করো, সলিড, সলিউশন, ইলেকট্রোকেমিক্যাল, কেমিক্যাল কাইনেটিক্স। আর একবার নিউমেরিক্যালস গুলো এবং ফর্মুলাগুলো একটু প্র্যাকটিস করে নাও। 1টা 15-এর পর তোমরা একটু ব্রেক নাও, একটু স্নান করতে যাও, খাওয়া দাওয়া করো, লাঞ্চ করো। তারপরে 3টের সময় আবার পড়তে বসো। 3টে থেকে 4টে তুমি সারফেস কেমিস্ট্রি পড়ো, ওকে। পৃষ্ঠতলীয় রসায়নটা 3টে থেকে 4টে সারফেস কেমিস্ট্রিটা পড়ে নাও। তারপরে 4টে থেকে 5টা তুমি ডিএনএ ব্লক এবং কোঅর্ডিনেশন কেমিস্ট্রিটা একবার রিভিশন দিয়ে দাও। দেখো এটা কিন্তু রিভিশন হচ্ছে, শুধু নতুন একটা চ্যাপ্টারই তোমাকে 23 তারিখ সকালবেলা পড়তে হবে, সেটা হচ্ছে তোমার কি? সারফেস কেমিস্ট্রি, ওকে। এবার 5:30 থেকে 6:30, 5:30 থেকে 6:30 আবার তুমি রিভিশন করবে কি কি? পলিমার্স, বায়োমলিকুলস এবং কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ। এটা তোমরা 5:30 থেকে 6:30 একটু রিভিশন করে নেবে। 7টা থেকে 9টা আবার ফিজিক্যাল কেমিস্ট্রি রিভিশন করবে। কি কি? সলিড, সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স আর হচ্ছে সারফেস কেমিস্ট্রি। 7টা থেকে 9টা তুমি ফিজিক্যাল কেমিস্ট্রিটা আরেকবার রিভিশন করে নাও। তারপর 10টা থেকে 12টা আবার অর্গ্যানিক কেমিস্ট্রিটা প্র্যাকটিস করো, করে তুমি শুতে চলে যাও। তারপর 24 তারিখ 23 তারিখ হয়ে গেল। 24 তারিখ তোমার কি? কেমিস্ট্রি পরীক্ষা।
24 তারিখ সকালবেলা আমি আর কোনো পড়তে বলছি না। তোমার যদি মনে হয় তুমি পড়তে বসবে, তোমার যেইগুলো অসুবিধা আছে সেইগুলো সকালবেলা একবার চোখ বুলিয়ে নেবে, নিয়ে তুমি পরীক্ষা দিতে চলে যাও, দেখবে পরীক্ষাটা দুর্দান্ত হবে। যাদের 22 তারিখ কম্পিউটার সায়েন্স পরীক্ষা রয়েছে, কম্পিউটার পরীক্ষা রয়েছে, তারা কি করবে? তারা আমার আমার 21 তারিখ এবং 22 তারিখ, দেখো 21 তারিখ এবং 22 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখের রুটিন তোমরা একটু ফলো করো। কি বললাম? 21 তারিখ এবং 22 তারিখের রুটিনটা তোমরা একটু ফলো করো, ওকে? এবং সারফেস কেমিস্ট্রিটা তোমরা 22 তারিখের মধ্যে যে কোনো একটা সময় সারফেস কেমিস্ট্রিটা একটু পড়ে নিও, ওকে? 22 তারিখ যে কোনো একটা সময় তোমরা সারফেস কেমিস্ট্রিটা একটু পড়ে নেবে, দেখবে তোমাদেরও তৈরি হয়ে যাবে। আর যাদের কম্পিউটার পরীক্ষাটা রয়েছে তোমরা 24 তারিখ সকালবেলাটা একটু কাজে লাগিও। কিভাবে কাজে লাগিও? সকালবেলা একটু তাড়াতাড়ি উঠবে, যেহেতু তোমাদের টাইমটা একটু কম, তোমরা সকালবেলা একটু তাড়াতাড়ি উঠবে, উঠে সারফেস কেমিস্ট্রিটা একবার রিভিশন করে নেবে, নিয়ে একটু নিউমেরিক্যালসগুলো দেখবে, অর্গানিক কেমিস্ট্রি যদি কিছু ইম্পর্টেন্ট রিয়াকশন তোমাকে দেখতে হয় দেখবে, দেখে তারপর তোমরা পরীক্ষা দিতে চলে যাও, ওকে? এই গেল হচ্ছে আমার টাইম টেবিল বা রুটিন। তোমরা যদি এই রুটিন ফলো করে পড়তে পারো তাহলে আমি আশা করছি তোমরা সত্যি লাভবান হবে। বিশ্বাস করো, এই রুটিন ফলো করে তোমরা যদি পড়তে পারো এই দুদিন, তো তোমরা অতি অবশ্যই লাভবান হবে। এরপর আসি আমি পি ব্লক কেমিস্ট্রি সাজেশন। দেখো, সত্যি কথা বলতে গিয়ে আমি সাজেশনে ঠিক বিশ্বাস করি না, কিন্তু আমাদের পি ব্লক কেমিস্ট্রি এতটাই ভাস্ট যে সেখানে সাজেশন করে না পড়লেই নয়, অর্থাৎ সেখানে একটু সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা করতে হয়। তাই তোমরা যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছ, তা আমি আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে পি ব্লক কেমিস্ট্রির সাজেশন আছে। তো তার সাথে সাথে আমি কি করছি, পি ব্লক কেমিস্ট্রি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের দিচ্ছি, তোমরা একটু এই কোশ্চেনগুলো একবার পড়ে যাও। আমি আবার বলছি, আমি পি ব্লক কেমিস্ট্রি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের দিচ্ছি, সেই কোশ্চেনগুলো প্লিজ একটু পড়ে যেও। আমি আশা করছি ওই কোশ্চেনগুলো থেকে তোমরা কমন পাবে, ওকে? ওই কোশ্চেনগুলো থেকে তোমাদের নিশ্চয়ই পরীক্ষায় আসবে কোশ্চেন, ওকে? তাহলে একটু পি ব্লক কেমিস্ট্রি থেকে একটু সাজেস্টিভ কোশ্চেন কিছু দেখে নিই। দেখো, পি ব্লক কেমিস্ট্রি, তাহলে ফার্স্ট কোশ্চেন তোমরা পড়বে, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। SO2 ও Cl2 বিরঞ্জন ধর্মের তুলনামূলক আলোচনা করো, ওকে? এই কোশ্চেনটা এবছর খুব ইম্পর্টেন্ট। সালফার ডাইঅক্সাইড ও ক্লোরিনের বিরঞ্জন ধর্মের তুলনামূলক আলোচনা করো। এখান থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে? তোমাকে বলতে পারে SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী কিন্তু Cl2 দ্বারা বিরঞ্জন স্থায়ী, কেন? আলোচনা করো। বা তোমাকে বলতে পারে শুষ্ক অবস্থায় SO2 ও Cl2 বিরঞ্জন ধর্ম প্রদর্শন করে না, কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতিতে বা আর্দ্র অবস্থায় SO2 এবং Cl2 উভয়ই বিরঞ্জন ধর্ম প্রদর্শন করে, ওকে? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আম্লিক ও জারণ ধর্মের সঠিক ক্রম অনুসারে সাজাও। কি আছে? HCl বা HOCl, এটা হবে HCl না লিখে এটা লেখো HOCl, HOCl, HClO2, HClO3, HClO4, এই চারটের আম্লিক ধর্ম ও জারণ ধর্মের সঠিক ক্রম অনুসারে সাজাও। এই কোশ্চেনটা করে যাও। তার সাথে সাথে করবে N2O, N2O3, NO2, N2O5, এদেরও আম্লিক ধর্মের সঠিক ক্রম ও জারণ ধর্মের সঠিক ক্রম অনুসারে সাজাও। আচ্ছা, তারপরে এখানে হবে আম্লিক, এইখানটা হবে আম্লিক, আম্লিক ও বিজারণ ধর্মের সঠিক ক্রমটি লেখো। H3PO2, H3PO3 এবং H3PO4। এখান থেকে তোমায় কোশ্চেন করতে পারে যে H3PO2 এর বিজারণ ধর্ম H3PO3 এর তুলনায় বেশি হয় কেন, বা H3PO3 এর বিজারণ ধর্ম H3PO4 এর তুলনায় বেশি হয় কেন। 4 নম্বর কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট, IF7 লবণের অস্তিত্ব আছে কিন্তু BRF7 যৌগ পাওয়া যায় না কেন। তারপরে আন্তঃহ্যালোজেন যৌগ কাকে বলে, উদাহরণ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6 নম্বরটা, I2 অপেক্ষা ICl অধিক সক্রিয়,
I2 অপেক্ষা ICl অধিক সক্রিয়, যেখানে I2 হচ্ছে বিশুদ্ধ হ্যালোজেন, ICl হচ্ছে আন্তঃহ্যালোজেন যৌগ। বা এই কোশ্চেনটা এইভাবেও দিতে পারে, আন্তঃহ্যালোজেন যৌগগুলি বিশুদ্ধ হ্যালোজেন অপেক্ষা অধিক সক্রিয় হয় কেন? আন্তঃহ্যালোজেন যৌগগুলি বিশুদ্ধ হ্যালোজেন অপেক্ষা অধিক সক্রিয় হয় কেন? এই কোশ্চেনটা দিতে পারে। তারপরে 7 নম্বর, SF4 আদ্র বিশ্লেষিত হয় কিন্তু SF6 হয় না কেন? এটা হবে SF6। SF4 আদ্র বিশ্লেষিত হয় কিন্তু SF6 হয় না কেন? বা SF6 ও TeF6 মানে সালফার হেক্সাফ্লুওরাইড বা টেলুরিয়াম হেক্সাফ্লুওরাইডের মধ্যে কে আদ্র বিশ্লেষিত হয় এবং কেন? তারপর 9 নম্বর, কোন হ্যালোজেন অ্যাসিড বাইলবন গঠন করে এবং কেন? HF বা হাইড্রোজেন ফ্লোরাইড বাইলবন গঠন করে এবং কেন? তোমরা একটু পড়ে রেখো। তারপরে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রেলিং অফ মার্কারি কি, কিভাবে এটাকে দূর করা যায়? তারপরেরটাও ইম্পর্টেন্ট, অক্সিজেন থেকে ওজোন প্রস্তুতির সময় নিঃশব্দ তড়িৎক্ষরণ করা যায় কেন বা করা হয় কেন? 12 নম্বর, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, BI5 এবং SB5 এর মধ্যে কে শক্তিশালী জারক? কে শক্তিশালী জারক এবং কেন? তারপরে 13 নম্বর, HF ও XeOF4 কে কাচের পাত্রে রাখা হয় না কেন বা রাখা যায় না কেন? তারপরে 14 নম্বর, ClF3 BrF3 ClF5 BrF5 SF4 XeO3 XeOF4 ICl4 XCF4 XCF2 এদের জ্যামিতিক আকৃতিগুলো দেখে রাখবে। তারপরে 15, NCl3 আদ্র বিশ্লেষিত হয় কিন্তু NF3 হয় না কেন? চলো এরপর পরের পেজে। তারপরে NCl3 ও PCl3 আদ্র বিশ্লেষণে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ আলাদা হয় কেন? এবছরের জন্য এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে গ্রুপ 15 মৌলগুলির হাইড্রাইডগুলি কে কে আছে? NH3 PH3 ASH3 SbH3 BiH3 এদের স্ফুটনাঙ্ক বন্ধন কোণ হবে? এটা বন্ধন কোণ হবে। তাপীয় স্থায়িত্ব, বিজারণ ধর্ম, তারপর হচ্ছে ক্ষারকীয়তা, এদের সঠিক ক্রম লেখো। তাহলে কার কার স্ফুটনাঙ্ক, বন্ধন কোণ, তাপীয় স্থায়িত্ব, তারপরে বিজারণ ধর্ম, ক্ষারকীয়তা, সঠিক ক্রম লেখো। তারপরে PH3 অপেক্ষা NH3 স্ফুটনাঙ্ক, বন্ধন কোণ, ক্ষারকীয়তা বেশি হয় কেন? এগুলো একটু পড়ে রাখবে। PH3 অপেক্ষা NH3 স্ফুটনাঙ্ক, বন্ধন কোণ, ক্ষারকীয়তা বেশি হয় কেন? তারপরে SO2 SO3 এর মধ্যে কে বেশি ধ্রুবীয় এবং কেন? তারপরে HF HCl HBr HI এদের স্ফুটনাঙ্ক, আম্লিক ধর্ম, বিজারণ ধর্মের সঠিক ক্রম লেখো। তারপরে KHF2 লবণের অস্তিত্ব আছে, এটা খুব ইম্পর্টেন্ট। KHF2 লবণের অস্তিত্ব আছে কিন্তু KHCl2 KHBr2 KHI2 লবণের অস্তিত্ব নেই কেন? H2 অপেক্ষা H2S অধিক আম্লিক হয় কেন? এটা হবে মিশ্র অক্সাইড, এটা মিত্র নয়, হবে মিশ্র। মিশ্র অক্সাইড ও সুপার অক্সাইডের উদাহরণ দাও। তারপর ফ্লুরিনকে, এটা ফ্লুরিন হবে, ফ্লুরিনকে সুপার হ্যালোজেন বলে কেন? এবং ফ্লুরিন, এটা ক্লোরিন হবে না, এটা ফ্লুরিন হবে, এটা ফ্লুরিন হবে, এটা ফ্লুরিন হবে। ফ্লুরিন কেন অক্সি অ্যাসিড গঠন করতে পারে না? তারপরে H2SO3 H2SO5 H2SO4 H2S2O8 H2S2O6 H2S2O7 H4P2O6 H4P2O7 P4O6 P4O10 এদের গঠন সংকেতটা দেখে রাখবে। এখান থেকে MCQ দিতে পারে, বলতে পারে 4টে অপশন তোমাকে দিয়ে দিল, দিয়ে বলল এদের মধ্যে কার SS বন্ধন আছে, কার বলে দিল SS বন্ধন আছে, বা বলে দিল কার SOS বন্ধন আছে, বা বললো কার POP বন্ধন আছে, বলতেই পারে। ওকে। তারপরে 25 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট, লাল ফসফরাস অপেক্ষা সাদা ফসফরাস অধিক সক্রিয় হয় কেন? তারপরেরটাও ইম্পর্টেন্ট, ফসফিন PH3 ফসফিন প্রস্তুতির সময় ফ্লাক্স মধ্যস্থ বাতাসকে CO2 বা কোল গ্যাস দ্বারা প্রতিস্থাপিত করা হয় কেন? CO2 বা কোল গ্যাস দ্বারা প্রতিস্থাপিত করা হয় কেন? তারপরে গ্রুপ 15 মৌলগুলির আয়নীভবন এনথালপি গ্রুপ 16 মৌলগুলির তুলনায় বেশি হয় কেন? তারপর এটা সিগমা নয়, এটা অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সালফারের তুলনায় কম হয় কেন? ওকে, ঠিক একই রকম কোশ্চেন এখানে দেবে, ফ্লুরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, এটা একটু ভুল, হ্যাঁ, অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মান সালফারের তুলনায় কম হয় কেন? বা এর সঙ্গে একটা কোশ্চেন দিতে পারে, ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের তুলনায় কম হয় কেন? সেম টাইপ অফ কোশ্চেন। তারপর PCl3 কে আর্দ্র বায়ুতে রাখলে ধূমায়িত হয় কেন? 30 নম্বর,
Na2HPO3 লবণটি প্রশম, এই কোশ্চেনটা বেশ ভালো ইম্পর্টেন্ট আছে। Na2HPO3 লবণটি প্রশম প্রকৃতির, কিন্তু Na2HPO4 লবণটি আম্লিক প্রকৃতির হয় কেন? তারপর এটাও খুব ভালো কোশ্চেন, ভেজা নীল লিটমাস কাগজ Cl2 গ্যাসের সংস্পর্শে থাকলে প্রথমে লাল ও পরে বর্ণহীন হয়ে যায় কেন? কেন প্রথমে লাল হয়? অ্যাকচুয়ালি কি হয় এক্ষেত্রে, Cl2 ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হাইপোক্লোরাস অ্যাসিড HOCl তৈরি করে। ওকে, তাহলে প্রথমে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে দ্রবণটি কি হয়ে যাবে? দ্রবণটি কি থাকবে? অ্যাসিডিক প্রকৃতির হবে। যেহেতু HCl তৈরি হচ্ছে, তাহলে অ্যাসিডিক প্রকৃতির হবে। সেই কারণে প্রথমে নীল লিটমাস কি হবে? লাল বর্ণে রূপান্তরিত হবে। তারপরে এই যে হাইপোক্লোরাইস অ্যাসিড, এটা হচ্ছে অত্যন্ত দূষিত পদার্থ বা আনস্টেবল, এটা কি হয়ে যাবে? বিয়োজিত হয়ে যাবে। এটা বিয়োজিত হয়ে কি করবে? জায়মান অক্সিজেন তৈরি করবে। তাহলে বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন তৈরি করার জন্য সেই জায়মান অক্সিজেন কি করবে? জারণ ক্রিয়ার সাহায্যে ওই লাল লিটমাসকে কি করবে? বিরঞ্জিত করে দেবে। অর্থাৎ লিটমাসের লাল বর্ণ কি করবে? বিরঞ্জিত করে দেবে, তাই ওটা কি হয়ে যায়? বর্ণহীন হয়ে যায়। ওকে, তারপরে পরের কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। R3P ডবল বন্ড এর অস্তিত্ব আছে, কিন্তু R3N ডবল বন্ড এর অস্তিত্ব নেই কেন? তারপর He2 বা Ne2 অণুর মানে He2 মানে হিলিয়াম 2 বা নিয়ন 2 অণুর কোনো অস্তিত্ব নেই কেন? কারণ ওদের বন্ড অর্ডারের মান 0, আমরা জানি। তারপর NO2 প্যারাম্যাগনেটিক, কিন্তু N2O4 ডায়াম্যাগনেটিক হয় কেন? ওকে, তারপরে নেসলার বিকারক কি? এটাও এবছর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেসলার বিকারক কি? কোন কাজে এটাকে ব্যবহার করা হয়? হোমস সিগন্যাল কি? দেখে রেখো। তার সঙ্গে সঙ্গে এটাও লিখতে পারো, উইজ বিকারক কি? উইজের বিকারক কি? ওকে, উইজের বিকারক কি? হোমস সিগন্যাল কি? লাস্ট H2O, H2AC ও H2TE এদের স্ফুটনাঙ্ক, বন্ধন কোণ ও আম্লিক ধর্মের সঠিক ক্রম, সঠিক ক্রম লেখো। আর একটা দেখে রাখবে, এদের আর্দ্র বিশ্লেষণের প্রবণতার সঠিক ক্রম। ওকে, আর লাস্ট এইবার আমি কিছু রিয়াকশন তোমাদের পড়তে বলবো, এই রিয়াকশনগুলো একটু পড়ে যাও। ওকে, তোমরা জানো রিয়াকশন থেকে কোশ্চেন আসে, মানে পি ব্লক কেমিস্ট্রির রিয়াকশন থেকে তোমার কোশ্চেন আসে কিরকম দেয়, কি ঘটে সমীকরণ সহ লেখো, বা বলবে বিক্রিয়াটি সম্পূর্ণ করো, এই ধরনের কোশ্চেন আসে। তা কোন কোন রিয়াকশন পড়ে যাবে? ফার্স্ট রিয়াকশন দেখো, অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া আর অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া, এই দুটো অত্যন্ত ইম্পর্টেন্ট ভিভিআই এবছরের জন্য। ওকে, অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে, তারপর সাদা ফসফরাসকে গাঢ় NaOH, সাদা ফসফরাসকে গাঢ় NaOH এর সঙ্গে বিক্রিয়া। তারপর সাদা ফসফরাসকে কপার সালফেট ও সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া পড়বে। আচ্ছা, তারপরে এটাও বেশ ভালো, কপার সালফেট ও সিলভার নাইট্রেটের সঙ্গে ফসফিনের বিক্রিয়া করে রাখো। তারপর লেড নাইট্রেট K2Cr2O7 KMnO4 কে তীব্রভাবে উত্তপ্ত করা হলো। তারপরে আম্লিক স্ট্যানাস ক্লোরাইড দ্রবণের মধ্যে, আচ্ছা এটা O3 হবে, এটা O2 হবে না, এটা O3 হবে। ওকে, O3 গ্যাস চালনা করা হলো। তারপর 8 নম্বর, ক্লোরিন জল, ব্রোমিন জল ও আয়োডিনের জলীয় দ্রবণে SO2 গ্যাস চালনা করা হলো। তারপর SO2 এর সঙ্গে KMnO4 ও K2Cr2O7 এর বিক্রিয়া ঘটানো হলো। তারপর Cl2 Br2 এর সঙ্গে শীতল ও লঘু এবং উষ্ণ ও গাঢ় NaOH এর বিক্রিয়া ঘটানো হলো। এবং এই রিয়াকশনটা কিন্তু 2023-এ চলে এসছে, এবং এই 3 নম্বরটাও কিন্তু 2023-এ চলে এসছে, এবং দুটো বিক্রিয়াই হচ্ছে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। তারপর MnO2 এর সঙ্গে HCl এর বিক্রিয়া। তারপর ক্লোরিন জলে H2S গ্যাস চালনা করা হলো। পটাশিয়াম আয়োডাইড বা ব্রোমাইডের সঙ্গে Cl2 এর বিক্রিয়া ঘটানো হলো। তারপর তোমরা এটা একটু দেখে রেখো,
কপার সালফেটের দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো, এটাও এবছরের একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আর তোমরা এটাও দেখে রাখবে নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া, এটা একটু পড়ে রাখো, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া। এছাড়া এক্সিএফ2, এক্সিএফ4 এবং এক্সিএফ6 এর আদ্র বিশ্লেষণটা দেখে রাখবে। তার সাথে সাথে এই 4টে বিক্রিয়া দেখে রাখো, বিক্রিয়াগুলি সম্পন্ন করো। এক্সিওএফ4 প্লাস এসআইও2, এক্সিএফ6 প্লাস এসআইও2, এক্সিএফ4 প্লাস এসবিএফ5 এবং এসএফ4 প্লাস এক্সিএফ4। এই কটা কোশ্চেন পি ব্লক কেমিস্ট্রি থেকে তোমরা কিন্তু একটু দেখে যেও। ওকে, আমি জানি তোমাদের প্রত্যেকের সাজেশন আছে, তাছাড়াও তোমরা একটু পি ব্লক কেমিস্ট্রি এই কোশ্চেনগুলো একবার দেখে যেও। এইগুলো আমি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সাজেশন হিসাবে দিলাম, আশা করছি এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। তো এই অবধি, তা তোমরা ঠিক এই রুটিন মেনে পড়াশোনা করো, এই টাইম টেবিল মেনে পড়াশোনা করো, তোমরা লাভবান হবে। এই পি ব্লক কেমিস্ট্রির যে সাজেশনগুলো তোমরা বললাম, যে কোশ্চেনগুলো তোমাদেরকে করতে বললাম, এগুলো প্লিজ একটু করে যাও, আশা করছি এখান থেকে তোমাদের কমন পড়বেই। ওকে, তো আজ ভিডিওটা এই অবধি, ভালো করে পরীক্ষা দিও, কেমিস্ট্রিতে আগুন লাগাতেই হবে, কারণ তোমরা এসওই বাংলার ছাত্রছাত্রী। ওকে, তো বেস্ট অফ লাক। তাহলে আজ এই অবধি থাকলো। বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে।